সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই কূটনৈতিক পাসপোর্ট ছাড়তে শুরু করেছেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। এর মধ্যে উপদেষ্টা পরিষদের অন্তত 8 জন সদস্য লাল পাসপোর্ট সমর্পণ করে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছেন। নির্বাচনের আগেই সরকারি বাসভবন ও কূটনৈতিক পাসপোর্ট ফেরত দেওয়া শুরু করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সহ বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা। এমনকি বাসাটি বুঝে নেওয়ার জন্য তারা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন। আপনারা অনেকে জানেন, আপনারা পাসপোর্ট সম্বন্ধে অনেকে অনেক কথাও লিখে থাকেন। আমাদের বিমান উপদেষ্টা যিনি আছেন বা বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন আহমেদ বলছিলেন যে এই সরকারের আমলে প্রায় নাকি 21 লক্ষ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে, যেটা আওয়ামী লীগ সরকারের সময় ছিল 2 লক্ষ কোটি টাকা। প্রশ্ন হচ্ছে, এতগুলো টাকা আসলে সুষ্ঠুভাবে কি কাজে লাগলো, নাকি এই টাকাগুলো আসলে সিস্টেমের মধ্যে সিস্টেম হয়ে গেল? তাদের হিসাব বিবরণী প্রকাশ না করে বিদায় নেওয়ার চেষ্টা করছেন, যদিও তারা আদৌ বিদায় নেবেন কিনা, কবে বিদায় নেবেন তা নিয়ে যথেষ্ট পরিমাণ সন্দেহ এখনো মানুষের মধ্যে রয়েছে। তারপরেও আগামী 12ই ফেব্রুয়ারিতে একটি নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই জায়গা থেকে আমরা বলতে পারি হয়তো খুব দ্রুতই তারা বিদায় নেবেন। লাল পাসপোর্ট, এই লাল পাসপোর্ট অনেকেই জমা দিচ্ছে, অনেক উপদেষ্টারে জমা দিচ্ছে। ইতিমধ্যেই এইটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে তোলপাড় যে কেন মেয়াদ শেষ হওয়ার আগেই উপদেষ্টা মহোদয়রা তারা লাল পাসপোর্টগুলো জমা দিচ্ছে, কূটনৈতিক পাসপোর্ট যেটা বলা হয়। দর্শক, তার মধ্যে আমাদের আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, বেশ আরও কয়েকজন উপদেষ্টা, রেজওয়ানা, তারাও রয়েছে। তো এইটা নিয়ে এবার গোপন এবং চাঞ্চল্যকর তথ্য দেখে আসবো ভিডিওতে। এবং সেই সাথে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের তিনি কিন্তু অ্যাকশনে নামছেন এবং তিনি যা বলছেন তা দেখলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। চলেন নির্বাচন নিয়েও তিনি কি বলছেন আমরা দেখে আসি ভিডিও স্ক্রিনে। নির্বাচনের আগেই সরকারি বাসভবন ও কূটনৈতিক পাসপোর্ট ফেরত দেওয়া শুরু করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সহ বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা। এমনকি বাসাটি বুঝে নেওয়ার জন্য তারা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন। সেই সঙ্গে নতুন পাসপোর্টের জন্য করেছেন আবেদনও। হঠাৎ করে কেন উপদেষ্টাদের এমন তোড়জোড়, বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। মেয়াদ শেষ হওয়ার আগেই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিজেদের কূটনৈতিক বা লাল পাসপোর্ট জমা দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের এক ঝাঁক শীর্ষ নীতি নির্ধারক। অর্থ, স্বরাষ্ট্র ও জ্বালানি সহ গুরুত্বপূর্ণ 6 মন্ত্রণালয় উপদেষ্টারা এরই মধ্যে তাদের বিশেষ পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের আবেদন জানিয়েছেন। ক্ষমতা হস্তান্তরের পরবর্তী সময়ে বিদেশ ভ্রমণে আইনি জটিলতা এড়াতেই এই ব্যতিক্রমী ও দূরদর্শী পদক্ষেপ নিয়েছেন তারা। এরই মধ্যে কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, তথ্য ও সম্প্রচার এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এই তালিকায় আরও রয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব এবং পুলিশের আইজিপি বাহারুল আলম। এছাড়া সরকারের পূর্ণাঙ্গ সচিব ও হাইকোর্টের কয়েকজন বিচারকও তাদের লাল পাসপোর্ট জমা দিয়েছেন। সরকারি নিয়ম অনুযায়ী কূটনৈতিক পাসপোর্টের মেয়াদ থাকে 5 বছর। তবে পদত্যাগ বা দায়িত্ব পালন শেষ হওয়ার পর এই পাসপোর্ট হস্তান্তর করা বাধ্যতামূলক। সরকারের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, 2 দিন আগে হোক বা পরে এটা তাদের ছাড়তেই হবে। নিয়ম অনুযায়ী যারা কূটনৈতিক পাসপোর্ট পেয়েছেন, দায়িত্ব শেষ হলেই তাদের সেটা হস্তান্তর করতে হবে। তবে আমাদের বিমান উপদেষ্টা যিনি আছেন বা বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন আহমেদ বলছিলেন যে এই সরকারের আমলে প্রায় নাকি 21 লক্ষ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে, যেটা আওয়ামী লীগ সরকারের সময় ছিল 2 লক্ষ কোটি টাকা। প্রশ্ন হচ্ছে, এতগুলো টাকা আসলে সুষ্ঠুভাবে কি কাজে লাগলো, নাকি এই টাকাগুলো আসলে সিস্টেমের মধ্যে সিস্টেম হয়ে গেল? আবার গতকালকে থেকে যে আলোচনা তুঙ্গে যে আমাদের উপদেষ্টাদের মধ্যে অনেকেই কূটনৈতিক যে পাসপোর্ট আছেন সেই কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করছে,
এখন জনমানুষের মধ্যে প্রশ্ন যে সরকার পরিবর্তনের পর যে সময়টা হাতে থাকবে ওই সময়ের মধ্যে আমাদের এই উপদেষ্টারা কি দেশ ছেড়ে পালিয়ে যাবেন? নানান প্রশ্নের সম্মুখীন হয়েছে যে তলে তলে আসলে কি ঘটতে যাচ্ছে। আর এ বিষয়ে গতকালকে বাংলাদেশের মূলধারার গণমাধ্যমগুলো থেকে যে রিপোর্ট আছে, আমরা যে তথ্যপাত্য সহ বলি, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলছেন যে ভবিষ্যতে বিদেশ সফরের প্রয়োজন বিবেচনায় সময় মতো ভিসা পেতে উপদেষ্টাদের অনেকেই আগে ভাগেই কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছে। তিনি কিংবা তার স্ত্রী কেউই এখনো কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেননি, অর্থাৎ পররাষ্ট্র উপদেষ্টা তিনি তার পাসপোর্ট সারেন্ডার করেননি, কিন্তু বাকিরা অনেকেই তাদের কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছে যেন যে কোনো সময় বাংলাদেশ থেকে সুন্দর করে তারা দেশ ছেড়ে চলে যেতে পারে। রাজধানীর একটি হোটেলে ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট নামক এক প্রোগ্রামে সেখানে আমরা দেখেছি যে বেশ কিছু প্রোগ্রামের আয়োজন ছিল। তো এক পর্যায়ে সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন ছিল যে শোনা যাচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা নিজে এবং তার আরও দুজন সহকর্মী কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছেন। একই সময়ে আরও কয়েকজন উপদেষ্টা বিদেশ সফরে যাচ্ছেন। এখন এই যে বিদেশ সফর বা এই যে দেশ ছেড়ে যাওয়ার চিন্তা নির্বাচনী ট্রানজ্যাকশন পিরিয়ডে, সেটা আসলে কতটুকু যৌক্তিক? তো পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে এখানেই মিস ইনফরমেশন চলে আসে। আমি বা আমার স্ত্রী কেউই আমরা কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করিনি। আমার পাসপোর্ট তিনি বলছেন যে এখনো আমার কাছে আছে এবং যথারীতি বহাল আছে। দায়িত্বকালীন সময়ে একজন পররাষ্ট্র উপদেষ্টার কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করা খুবই অস্বাভাবিক ঘটনা হতো, আমি সেটা করিনি। তবে উপদেষ্টাদের মধ্যে অনেকে, এখন অনেক বলতে কয়জন, 2 জন 4 জন 5 জন, কারা সেই উপদেষ্টা যারা কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছেন? এটা ঠিক। কেন? কারণ ভবিষ্যতে তাদের বিদেশ যাওয়ার প্রয়োজন হতে পারে। তো হইলে সরকার পরিবর্তন হবে, তারা তাদের পাসপোর্ট অ্যাজ এ সিস্টেমিক্যালি তারা সেটা সারেন্ডার করবে, কিন্তু এখন কেন? প্রশ্নটা এই জায়গাতেই। তো সেই কারণে সময় মতো ভিসা পাওয়ার সুবিধার জন্যই আগে ভাগেই তারা পাসপোর্ট সারেন্ডার করেছেন। তো সাংবাদিকদের প্রশ্ন ছিল, তাহলে কি ভিসা নেওয়া সহজ করার উদ্দেশ্যেই তারা পাসপোর্ট সারেন্ডার করেছেন? উত্তরে তৌহিদ হোসেন বলেন, বিষয়টি ভিসা সহজ করার জন্য নয়, বরং সময় গেইন করার জন্য, অর্থাৎ সময় বাঁচানোর জন্য। থাকে না যে তাড়াহুড়া কইরা তড়িঘড়ি কইরা পরিস্থিতি খারাপ হলে যেভাবে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো বা অনলাইন কিংরা হুঁশিয়ারি দিচ্ছেন যে সরকার থেকে খালি পৈরানে পুলিশ পাহারা সরে যাক, সেনাবাহিনী পাহারা সরে যাক, উপদেষ্টা আসিফ নজরুল ইসলাম থেকে অনেকের বিরুদ্ধেই কিন্তু এমন ধরনের আলটিমেটাম অলরেডি দেওয়া আছে। তিনি বলেন, পাসপোর্ট বাতিল হলেও যুক্তরাষ্ট্রের B1 B2 ভিসা বাতিল হয়নি, কিন্তু বিদেশ যেতে হলে যেহেতু নতুন পাসপোর্ট ভিসা ট্রান্সফার করতে সময় লাগে, সেই কারণে উপদেষ্টাদের অনেকেই আগেভাগে পাসপোর্ট সারেন্ডার করেছেন। এখন ভেতরের গল্প আল্লাহ ভালো জানে, যেহেতু এখানে হিউজ টাকা পয়সার লেনদেন আছে, এমনকি অনেকের নামে এখানে দুর্নীতির বা বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশনের অভিযোগ আছে। তো সরকার পরিবর্তন হলে আমরা হয়তো বুঝতে পারবো যে টাকাগুলোর লোন করা হয়েছে, ঋণ করা হয়েছে, এই টাকাগুলো আসলে কি রাষ্ট্রের কাজে ব্যবহৃত হয়েছে নাকি কোনো সিস্টেম হয়ে দেশ থেকে চলে গেছে, আর যারা এগুলারকে সিস্টেম করেছেন তারা নিজেরাও সিস্টেমের মধ্যে দিয়ে চলে যাবার হিসাব বিবরণী প্রকাশ না করে বিদায় নেওয়ার চেষ্টা করছেন। যদিও তারা আদৌ বিদায় নেবেন কিনা, কবে বিদায় নেবেন তা নিয়ে যথেষ্ট পরিমাণ সন্দেহ এখনো মানুষের মধ্যে রয়েছে। তারপরেও আগামী 12ই ফেব্রুয়ারিতে একটি নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই জায়গা থেকে আমরা বলতে পারি হয়তো খুব দ্রুতই তারা বিদায় নেবেন। কিন্তু এতদিনেও তারা তাদের সম্পদের হিসাব প্রকাশ করলেন না কেন? বারবার প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও বিষয়টি আসলে কি? দুর্বলতা কোথায়, তাদের ভয় কোথায়? এবং আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রীরা যে পাহাড় তুল্য সম্পদ বিদেশে পাচার করেছেন তা ফিরিয়ে আনা হবে এমন হুঁশিয়ারি আমরা তো সারা বছর ধরে দেখেছি, শুনেছি। 1 টাকাও তো ফেরত আনতে পারেননি, শুধু গলাবাজি, চাপাবাজি। তাই বলে আমি বলছি না যে আওয়ামী লীগ সরকারের সময় কোনো ধরনের দুর্নীতি ঘটনা ঘটেনি। অবশ্যই অস্বাভাবিক পরিমাণ দুর্নীতি আওয়ামী লীগের 15.5 বছর সরকারের সময় হয়েছে, একথা অনস্বীকার্য। অথচ সাংবাদিক আনিস আলমগীরকে যখন একটা ভৌতিক মামলায় সন্ত্রাস বিরোধী আইনে কারাগারে পাঠানো হলো, তার বিরুদ্ধে দুদকের মামলা দেওয়া হলো। পরবর্তীতে আবার তিনি নাকি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ তার বিবরণীতে উল্লেখ করেননি। দুদকের ঘাড়ে কয়টি মাথা দেখিত? এই যে গত 1.5 বছরের বেশি সময়ে একাধিক উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ উঠেছে, পেরেছে কোনোটি দুর্নীতি তদন্ত করতে? পারেনি। তো পারে শুধু আনিস আলমগীরদের মতন, মঞ্জুর আলম পান্নাদের মতো মানুষদের ধরে যারা ক্ষমতাকে প্রশ্ন করে তাদেরকে জেলে পুরতে। আমাদের
নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলেছিলেন উপদেষ্টাদের সম্পদের হিসাব বিবরণী প্রকাশের ক্ষেত্রে? আসলে একটু স্মরণ করে দেখি তো। তিনি ক্ষমতা নেওয়ার পরপরই জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে স্পষ্টভাবে উল্লেখ করেছিলেন যে বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ করেছে। আমাদের সকল উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদের বিবরণ প্রকাশ করবেন। এতদিনও তারা প্রকাশ করতে পারেননি। উপদেষ্টাদের একজন মাত্র তার হিসাব বিবরণী প্রকাশ করেছেন, যদিও সেটি নিয়েও বিতর্ক রয়েছে, আসছে সে বিষয়ে। তো আমরা দেখেছি যে এই গত 1.5 বছরে আওয়ামী লীগের সবাই শয়তান প্রকৃতির, সবাই দুর্নীতিবাজ, চোর, ডাকাত, বাটপার, আর ইনারা সব ফ্রেস্তা তুলল। অথচ একাধিক উপদেষ্টার বিরুদ্ধে বা একাধিক উপদেষ্টার অধীনে কাজ করা কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। আশ্বাস দেওয়া হয়েছে সেগুলোর তদন্ত করার, কিন্তু যেহেতু কোনো ধরনের কোনো বিবরণী আমাদের সামনে প্রকাশ পায়নি অথবা দুর্নীতির বিরুদ্ধে তদন্ত তেমনভাবে সংগঠিত হয়নি, তাই তাদেরকে নিয়ে যথেষ্ট সন্দেহ করার অবকাশ রয়েছে। আওয়ামী লীগের সবাই তো চোর, ডাকাত, বাটপার সব মেনে দিলাম, কিন্তু এই উপদেষ্টারা পদত্যাগের পর যে অভিযোগগুলো তাদের বিরুদ্ধে ওঠার সম্ভাবনা রয়েছে, মানুষ আশঙ্কা করছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন কীভাবে নেওয়া হবে? শেখ হাসিনা সরকারের টানা 15.5 বছরের শাসন আমলে যে অনিয়ম দুর্নীতির মাধ্যমে বিদেশে টাকা পাচার হয়েছে তার পরিমাণ কত এবং এর ফলে বাংলাদেশের অর্থনীতি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা জনগণের সামনে তুলে ধরতে একটি শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়েছিল। একটি শ্বেতপত্র প্রকাশও করা হয়েছে দুর্নীতির। সেই কমিটির প্রধান কে ছিলেন? সেন্টার ফর পলিসি ডায়ালগের সিনিয়র ফেলো, সম্মানিত ফেলো, আমাদের অন্যতম অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি এই বিষয়ে বিবিসি বাংলাকে বলছেন, উপদেষ্টাদের বিষয়ে, এরকম একটি অরাজনৈতিক সরকার যেখানে বিশিষ্ট জনেরা সরকারের ভেতরে রয়েছেন, তারা যখন জনগণের কাছে প্রতিশ্রুতি দেওয়ার পরও নিজেদের সম্পদের তথ্য প্রকাশ না করে আগামী দিনের রাজনৈতিক সরকারের জন্য একটা খারাপ উদাহরণ সৃষ্টি করলেন। আগামীর মন্ত্রী আমলাদের সম্পদের তথ্য প্রকাশ না করার একটি উছিলা তৈরির সুযোগ তৈরি করে দিয়ে গেলেন, যা আরও হতাশাজনক। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলছেন যে এটি আশাহত হওয়ার মতন চরম একটি বিষয়। শুধু আশাহত, আশাবাদিতার কথা বলে তো লাভ নেই। আওয়ামী লীগ সরকারের সময় সাবেক নির্বাচন হতে হবে সুষ্ঠু, অবাধ এবং সুন্দর একটা নির্বাচন। এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলছেন নির্বাচন হবেই হবে, নির্বাচন বন্ধ থাকবে না। নির্বাচনের এই বেশ কয়েকদিন আগে এসেও তিনি এই বক্তব্য দিচ্ছেন নির্বাচন বন্ধ থাকবে না। তার মানে কি মনে একটা সংশয় আছে। এবং এই যে মেয়াদ শেষ হওয়ার আগেই উপদেষ্টা মহোদয়রা যাওয়ার একটা প্রস্তুতি নিয়ে রাখছেন, কেন ভাই? এইটা আপনাদের মনের মধ্যে এত ভয় কেন? এত ভয় নিয়ে কেন এই উপদেষ্টারা আসলে এখনও আছে, বা কেন তাদের মধ্যে কী এমন অন্যায় অপরাধ করে ফেলছে তারা? তো অবশ্যই কোনো না কোনো কাজে লিপ্ত আছে বা অন্যায় অপরাধ আছে তাদের। এজন্য আগেই এরকম নজির কিন্তু ঘটে নাই যে মেয়াদ শেষ হওয়ার আগেই লাল পাসপোর্ট জমা দিবে। মানে বাহিরে যাওয়ার সোজা কথা যে পালানোর রাস্তা তার আগেই খুঁজে নিচ্ছে, এখন এটা বাংলা ভাষায় বলছে অনেকেই। তো যাই হোক, এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে লিখবেন আমাদের কমেন্ট বক্সগুলোতে, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।